ধন্যবাদ। আমি স্পেসিফিক্যালি কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করা দরকার। তার আগে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই টাইমে আমি যখন কথা বলবো এই জায়গায় যাতে ইন্টারফারেন্সটা না হয়। অনেক উত্তপ্ত পরিবেশ ছিল এবং আমি কয়েকটা অভিজ্ঞতা দিয়ে বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হই 16-17 সেশনের স্টুডেন্ট ছিলাম, 17 সাল থেকেই অনেকগুলো আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে পার্টিসিপেট করেছি। 18 কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন। এই আন্দোলন তো বটেই, ততদিন আমার ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু ইন দ্য মিন টাইম ইলেকশনগুলোর আগেও বাংলাদেশে কি রোমহর্ষক ঘটনাগুলো হয়েছে এই অভিজ্ঞতাও কিন্তু বহু মানুষের আছে। এবং এই জায়গায় না একটা সংকটের জায়গাটা আছে। আমরা বোধহয় আমাদের বয়সের দোষও হতে পারে যে আমরা রাজনীতিটাকে টি-20 ম্যাচ মনে করি। রাজনীতিটা আসলে একটা টেস্ট ম্যাচ। আমাদের একটু ধীরস্থির হওয়াটা উচিত। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সবকিছু এই জায়গায় রাজনৈতিক দল যদি মনে করে তারা করেছে এটাও সঠিক না, ছাত্ররা যদি মনে করে আমরাই সব করেছি এটাও সঠিক না। আমার কাছে মনে হয় বাংলাদেশের ছাত্র জনতা প্রত্যেকেরই অবদান হলো এই জুলাই একদিনেও আসে নাই। বিগত 15 বছরে স্পেসিফিক্যালি 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠা আন্দোলনে মানুষকে পিটিয়ে মেরে ফেলে লাশের পর নৃত্য করা, পিলখানা ট্র্যাজেডির কথা যদি বলি, শাপলা চত্বরের কথা যদি বলি, 2014 সালের ইলেকশনের আগে পরের কথা যদি বলি, 18 সালের ইলেকশনের আগে পরের কথা যদি বলি, 2022 সাল থেকে শুরু করে 23 সালের 28 অক্টোবর পর্যন্ত যে ক্র্যাকডাউন চলেছে, এই প্রত্যেকটা স্ট্রাগলের সমভাবে মূল্য আছে। তাতে ঘোষণাপত্র কতটা প্রয়োজন? আসছি এই জায়গাতে আসার আগে এই প্রেক্ষাপটটা আলোচনা করা খুব জরুরি, কারণ যে উত্তপ্ত পরিবেশ ছিল সেই ব্যাপারে আমি খুব একটা স্বস্তি ফিল করিনি, খুব একটা অস্বস্তি ফিল করছিলাম। কারণ আন্দোলনটা সবাই একসাথে করার পরে এই জাতীয় বাকবিতণ্ডা হওয়াটা একদমই অনুচিত ছিল। আমার জায়গা থেকে আমি নৈতিক দায়িত্ব ফিল করছি এই কথাটা বলার। একটা দেয়াল ভাঙতে যদি 100টা আঘাতের দরকার হয়, 100তম আঘাতে ধরেন দেয়ালটা ভেঙে গেছে, এই টাইমে আপনি বলতে পারেন না এই দেয়ালটা শুধুমাত্র 100তম আঘাতেই ভেঙেছে। 1 নাম্বার থেকে শুরু করে টানা 99টা আঘাত, প্রত্যেকটা আঘাত। কিন্তু আমরা তো আপনি যথার্থ বলেছেন, এখন তো আমরা দেখছি বিপ্লব ভাগাভাগির প্রতি বিপ্লব। 5 তারিখের পরবর্তীতে এসে যে জায়গাটা দরকার ছিল, আমার কাছে মনে হয় এই জায়গাটা সংকটের জায়গাটা হয়ে গেছে। রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরা অনেক বেশি সহনশীল, তারা কিন্তু খুবই সিরিয়াসলি ছাত্রদেরকে ওন করেন। দলের সর্বোচ্চ নেতৃবৃন্দদেরও আমি দেখেছি কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের বক্তব্যে অবশ্যই একটু অবজ্ঞার কথাটা আছে। আবার একই সাথে আমাদের জায়গা থেকে অনেকের বক্তব্য শুনলে মনে হয় যেন আমরাই সব করেছি, এটাও অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার। এই কালচারটা হওয়া উচিত ছিল না। তারপরে ঘোষণাপত্রের কথা যেটা বললেন, চুপ্পুর ইস্যু বললেন, এবং আরো অনেকগুলো জায়গায় আপনার কি মনে হয় যে জায়গাগুলো হওয়ার কথা ছিল এইভাবে যদি হতো, স্পেসিফিক্যালি যে ধরনের সংকটটা তৈরি হতো সেটা মোকাবেলা করার মতো ক্যাপাসিটি এই সরকারের ছিল না? তার মানে কি এই জায়গায় বলতে হবে আমার। আপনি যখন বলছেন ঘোষণাপত্রের কথা, ঘোষণাপত্রের ড্রাফটটা আপনি দেখেছেন? ওই ড্রাফটটা যদি হতো ওই জায়গা থেকে আর্মি, পুলিশ এবং প্রত্যেকটা জায়গার আপত্তি তোলার জায়গাটা ছিল। এবং আপনি ঘোষণাপত্রটা যখন আসবে, ধরেন আমি যেটা এক্সপেক্ট করি, অবশ্যই এই ব্যাপারটা আমাদের সংবিধানের যেমন একটা প্রস্তাবনা থাকে না, আমি নিজে আইনের ছাত্র, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রস্তাবনার যে পার্টটা আছে 1971 সালের প্রস্তাবনা যেটা আছে, আপনি যদি দেখেন 1971কে খুবই চমৎকারভাবে ধারণ করা আছে। নতুন সংবিধান যদি কোনো অর্থে পুনর্লিখিত করা হয়, কোনো অংশে সংশোধন করা হয়, যাই করা হোক না কেন, এইটারও কিন্তু লেজিটিমেসি তখনই আসে যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট, দ্যাট মিনস পিপলস ম্যান্ডেট নিয়ে যারা আসে তারা এই কাজটা যাতে করতে পারে। এবং সেই জায়গাতে না 2024-এর গণ অভ্যুত্থানকে খুবই সুস্পষ্ট ভাষায় অন্তর্ভুক্ত করা উচিত। শুধু 2024 না, আমার কাছে মনে হয় জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা 1971, 1990 এবং 2024 এই পুরো ব্যাপারগুলা সংবিধানের প্রিএম্বলের ভেতরে অবশ্যই আসা উচিত। এই প্রশ্নে সাইদ আব্দুল একটু শুনতে চাই যে নির্বাচন কমিশন এবং সরকারের বক্তব্যে একটা ভিন্নতা আমরা লক্ষ্য করি, কারণ কি? আসলে অনেক বেশি ভিন্নতা আমি দেখিনি। তার কারণ কি, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছে, যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে ইলেকশন হবে, যদি বেশি সংস্কার চায় পরের বছরের মানে 2026 সালের জুনের ভেতরে ইলেকশন হবে। এর ভেতরে কিন্তু বক্তব্য অনেকভাবে এসেছে এবং ইলেকশন কমিশনার যে বক্তব্যটা দিয়েছেন সেটাও কিন্তু একটা দিক থেকে খুবই ভ্যালিড। বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা যেটা, ওই যে জুন জুলাইয়ের যে কথাটা বলছেন যে বন্যার একটা টাইম হয়, বন্যার টাইম হলে কিন্তু একই দিনে ইলেকশন করাটা খুব মুশকিল হয়। এবং আরেকটা যেটা ব্যাপার, এই যে কম সংস্কার বেশি সংস্কার, 6 মাস পরে কি সংস্কার হলো, এই ব্যাপারটাও জাতির সামনে পরিষ্কার করার দরকার ছিল। মানে আপনি ঢাকা ক্লাবের অল্প কয়েকজন মানুষ নিয়ে বসে থেকে যা খুশি তাই বলবেন এবং দেশের মানুষ চুপচাপ বসে থাকবে, যদি সেটাই হতো 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে? হয় নাই, বরং এইটা নিয়ে প্রচুর অভিযোগের জায়গা আছে। ভুলভাল নিয়োগ হচ্ছে না, এই নিয়োগের জায়গার দায়িত্ব ছাত্রদের না, এই নিয়োগের দায়টা রাজনৈতিক দলের না। তাহলে এই নিয়োগগুলো কারা দিচ্ছে? পিএসসি নিয়োগ নিয়ে বিতর্ক হচ্ছে, কারা দিচ্ছে বলুন? অবশ্যই এই সরকারই দিচ্ছে এবং এটা কালেকটিভলি ক্যাবিনেট দায়ী।
এর জন্য রাজনীতিবিদরা দায়ী না, কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখবেন এই সরকারের একটা দোষ যেটা দেখছি, রাজনীতিবিদদের কাঁধে বন্দুক রেখে গুলি করার একটা হ্যাবিট দেখতে পারছি। এই ব্যাপারটা অনুচিত। আমার কাছে যেটা মনে হয়, অনেক জায়গায় দ্বিমতের জায়গা থাকতে পারে, ছাত্রদের জায়গা থেকে, রাজনীতিবিদদের জায়গা থেকে, কিন্তু কালেকটিভলি শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্য যেটা, এটা হওয়াটা পসিবল। আমাদের জায়গা থেকে ধৈর্যশীল হওয়া উচিত। দুই জায়গাতে আমরা ঐক্য দেখছি। আমি সাইদ আব্দুলের প্রশ্নটা রাখতে চাই, ভারতের বিষয়ে একটা ঐক্য দেখছি আর আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্য দেখছি, কিন্তু নিজেদের সংশোধনের প্রশ্নে যদি ঐক্য বা ঐক্যমতে না আসে, তাহলে এই দুই ঐক্য দিয়ে আমরা কি করব? নিজেদের সংশোধনের প্রশ্নে অবশ্যই ঐক্যের দরকার, এবং দলগুলার ভেতরেও ডেমোক্রেটিক প্র্যাকটিসটা খুব বেশি মাত্রায় জরুরি। দলগুলা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় চেঞ্জ হওয়াটা জনগণ যতটা এক্সপেক্ট করেছিল এখন পর্যন্ত মার্ক না, কিন্তু দলের সর্বোচ্চ পর্যায়ে যারা আছে তাদের কথাবার্তা খুবই আশাব্যঞ্জক। আমরা আশাবাদী হতে চাই। অ্যাট দ্য সেম টাইম ছাত্রদের একটা দল হওয়াটা বাংলাদেশের জন্যই খুব বেশি মাত্রায় জরুরি। কারণ আওয়ামী লীগকে যারা ধরেন যে বিএনপিকে ভোট দিবে না, যারা জামাতকে ভোট দিবে না, বাংলাদেশে যে আর একটা দল গড়ে ওঠে, তাহলে তো এটা ডেমোক্রেসির জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো। কিন্তু এটা করতে গিয়ে রাজনৈতিক দলগুলোকে শত্রু বানানো, সবসময় শত্রু ভাবাপন্ন কথাবার্তা বলা, এগুলো খুব একটা যৌক্তিক কোনো ব্যাপার না।